ইতিহাস তো সবসময় বিজয়রাই লেখে, তাই না? আর ঠিক সেই কারণেই পরাজিত কিন্তু অদম্য বিপ্লবীদের গল্পগুলো অনেক সময়ই আড়ালে থেকে যায়। আজকের এই আয়োজনে আমরা ঠিক এমনই এক অকথিত গম্ভীর অথচ রোমাঞ্চকর অধ্যায়ের দিকে ফিরে তাকাব। প্রবেশ করব এক অবিশ্বাস্য বিদ্রোহের একেবারে গভীরে। চলুন সরাসরি মূল ঘটনাটায় ঢোকা যাক। শুরুতেই এই ভয়ঙ্কর উক্তিটির দিকে নজর দেয়া দরকার। আমি মাস্টারদা, ফাঁসির আগে ব্রিটিশরা আমার দাঁত উপড়ে নিয়েছিল এবং হাতুড়ি দিয়ে হাড় ভেঙে দিয়েছিল। একটু ভাবুন, এই একটা লাইন আমাদের সরাসরি সেই ভয়ঙ্কর বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। এটা পরিষ্কার করে দেয় যে সেই লড়াইয়ের ময়দানে বাজি কতটা উঁচুতে ছিল আর পরিণতি কতটা মর্মান্তিক হতে পারে। প্রথমেই যে বিষয়টা আসে তা হল সাধারণ স্কুল শিক্ষক মাস্টারদা সূর্য সেনের কথা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল মাস্টারদা সূর্য সেন কিন্তু কোনো পেশাদার সৈনিক ছিলেন না। একদিকে রয়েছে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্য, বিশাল এক বৈশ্বিক পরাশক্তি, যারা কিনা দাবি করত তারা ভারতের সভ্যতা শেখাতে এসেছে। আর ঠিক উল্টো দিকে চট্টগ্রামের এক অতি সাধারণ শিক্ষাবিদ, যার সম্বল বলতে ছিল শুধুই প্রখর দেশপ্রেম। এটা আক্ষরিক অর্থেই একেবারে ডেভিড বানাম গলিয়াত পরিস্থিতি। এবার আসা যাক গোপন বিদ্রোহের প্রস্তুতিতে। কিভাবে তৈরি হল সশস্ত্র আঘাতের এই বিশাল পরিকল্পনা? মাস্টারটা কিন্তু খুব দ্রুতই বুঝতে পেরেছিলেন যে শুধু আবেদন নিবেদন বা প্রার্থনা করে স্বাধীনতা আসবে না। ভগৎ সিংয়ের মতো বিপ্লবীদের দেখে অনুপ্রাণিত হয়ে তিনি অত্যন্ত গোপনে একটা প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার কাজ শুরু করলেন। আর এখন এই জায়গাটায় এসে সবচেয়ে অবাক করা তথ্যটা হল মাত্র ৬৪। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা গোটা সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মাস্টারদার সাথে ছিল মাত্র ৬৪ জন তরুণ ছাত্রের একটা দল। ভাবলে গায়ে কাটা দেয় যে এত বিশাল এক পরাশক্তি বিরুদ্ধে লড়তে ওই গুটি কয়েক তরুণই প্রস্তুত হয়েছিল। আর এভাবেই গঠিত হয় ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বা IRA। চট্টগ্রামের পাহাড় আর সমুদ্রের আড়ালে একেবারে গোপনে গড়ে ওঠা এই বাহিনীর হাতে না ছিল কোনো আধুনিক অস্ত্র, না ছিল বিশাল সেনাদল। তাদের একমাত্র শক্তি ছিল প্রখর দেশপ্রেম আর হাসি মুখে জীবন দেওয়ার প্রস্তুতি। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো এই বাহিনীতে প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্তের মতো অত্যন্ত নিবেদিত প্রাণ নারী বিপ্লবীরাও ছিলেন। দেশের জন্য নিজেদের সবকিছু ত্যাগ করতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। এর পরেই আমরা পৌঁছে যাই সেই ঐতিহাসিক মুহূর্তে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, যেটাকে একটা ট্যাকটিক্যাল মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। দৃশ্যপটটা একবার কল্পনা করা যাক। ১৯৩০ সালের ১৮ এপ্রিল, রাত ঠিক ১০টা, পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই মুহূর্তে মাস্টারদার নির্দেশে বিপ্লবীদের ৪টে দল আলাদা আলাদা লক্ষ্যবস্তুর দিকে ছড়িয়ে পড়ে। প্রথম দলটা, যাদের নেতৃত্বে ছিলেন গণেশ ঘোষ আর অনন্ত সিং, তারা সরাসরি পুলিশের অস্ত্রাগার দখল করে নেয় আর সেখানে স্বাধীন ভারতের তেরঙ্গা পতাকা উড়িয়ে দেয়। একই সাথে দ্বিতীয় দলটা শহরের সমস্ত টেলিফোন আর টেলিগ্রাফের তার কেটে দেয়। ব্যাস, মুহূর্তের মধ্যেই চট্টগ্রাম পুরো পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ব্রিটিশরা আক্ষরিক অর্থে একেবারে অন্ধ ও অসহায় হয়ে পড়ে। আর ঠিক এই বিজয়ের মুহূর্তে মাস্টারদা তার ঐতিহ্যবাহী ধুতি পাঞ্জাবি পরা অবস্থাতেই সামরিক কায়দায় স্যালিউট গ্রহণ করেন। কিন্তু আসল মর্মান্তিক পরিহাসটা লুকিয়েছিল ঠিক এখানে। এত নিখুঁত একটা পরিকল্পনা, এত সফলভাবে অস্ত্রাগার দখল, অথচ ভেতরে ঢুকে বিপ্লবীরা দেখলেন কোনো বারুদ বা গুলি নেই। সারি সারি বন্দুক রাখা আছে ঠিকই, কিন্তু সব খালি। একবার ভাবুন, এটা কতটা হৃদয় বিদারক একটা মুহূর্ত ছিল। যে অস্ত্রভাণ্ডার তারা জীবনের ঝুঁকি নিয়ে দখল করলেন, সেটা দিয়ে তারা একটা গুলিও ছুটতে পারবেন না। আর এই ঘটনার পরেই আসে জালালাবাদ পাহাড়ের লড়াই, এক অসম যুদ্ধের প্রেক্ষাপট। কারণ খালি বন্দুক নিয়ে তো আর যুদ্ধ জেতা যায় না, তাই না? বাধ্য হয়ে বিপ্লবীদের পাহাড়ে পিছু হটতে হয়। কয়েকদিন পর ২২ এপ্রিল ব্রিটিশ বাহিনী তাদের বিশাল সৈন্যদল নিয়ে পাহাড়ে আশ্রিত ওই বিপ্লবীদের উপর আক্রমণ শুরু করে। পরিস্থিতিটা একবার চিন্তা করুন। একদিকে ব্রিটিশ বাহিনীর হাতে রয়েছে আধুনিক সব মেশিন গান আর বিশাল সৈন্যদল, আর অন্যদিকে আমাদের বিপ্লবীরা, ছোট্ট একটা দল, হাতে কয়েকটা সাধারণ রাইফেল আর ওই দখল করা খালি বন্দুক। সত্যি এক অসম আর ভয়ঙ্কর লড়াই। সেই অসম যুদ্ধে জালালাবাদ পাহাড়ে বীরের মতো লড়াই করে ১২ জন তরুণ বিপ্লবী শহীদ হন।
সংখ্যায় হয়তো তারা কম ছিলেন, কিন্তু তাদের এই চরম আত্মত্যাগ একেবারেই ব্যর্থ হয়নি। খালি হাতেই তারা ব্রিটিশ বাহিনীর মনে এমন এক অভূতপূর্ব ভয়ের জন্ম দিয়েছিলেন যা ওই বিশাল সাম্রাজ্য এর আগে কল্পনাও করতে পারেনি। কিন্তু সব লড়াইয়েরই একটা শেষ থাকে। এবার আমরা জানব বিশ্বাসঘাতকতা ও সমাপ্তির কথা, ১৯৩৩ সালের সেই অন্ধকার সত্যগুলো। পাহাড় থেকে প্রাথমিকভাবে পালাতে সক্ষম হলেও শেষ রক্ষা হয়নি। ১৯৩৩ সালে নিজেরই এক নিকটাত্মীয়ের বিশ্বাসঘাতকতায় মাস্টারদা ব্রিটিশদের হাতে ধরা পড়েন। আসলে বিপ্লবীদের শত্রু যে শুধু বাইরে থাকে না, ঘরের ভেতরেও থাকতে পারে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। গ্রেফতার হওয়ার পর তার ওপর কী পরিমাণ সুপরিকল্পিত আর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল তা ঐতিহাসিক রেকর্ডে একেবারে স্পষ্ট। ফাঁসির আগে তার প্রতিটি দাঁত হাতুড়ি দিয়ে অত্যন্ত নির্মমভাবে উপড়ে ফেলা হয়, হাড়গুলো ভেঙে চূর্ণবিচূর্ণ করে দেওয়া হয়। ইতিহাসের এই চরম নিষ্ঠুর ঘটনাগুলো কোনোভাবেই আড়াল করার সুযোগ নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? ব্রিটিশ সাম্রাজ্য মাস্টারদার প্রভাব আর আদর্শকে এতটাই ভয় পেয়েছিল যে ফাঁসির পর তার মৃতদেহটাকে একটা লোহার খাঁচায় বন্দি করে বঙ্গোপসাগরের গভীর জলে ডুবিয়ে দেওয়া হয়। একবার ভাবুন, এক সাধারণ স্কুল শিক্ষককে বিশ্বের অন্যতম পরাশক্তি কতটা ভয় পেলে একজন শহীদের মৃতদেহকেও তারা ভারতের মাটিতে রাখতে সাহস পায় না। কিন্তু আদর্শকে তো এর খাঁচায় বন্দি করে সমুদ্রে ডুবিয়ে দেওয়া যায় না, ঠিক না? মাস্টারদার সেই বিখ্যাত উক্তি, মানুষ মরণশীল কিন্তু তার আদর্শ অমর। মাস্টারদা সূর্য সেনময় তো আজ নেই, কিন্তু এই বাণীটাই তার রেখে যাওয়া উত্তরাধিকারের মূল কথা। এই পুরো ঘটনাটা আমাদের বুঝিয়ে দেয় যে সাধারণ মানুষ যদি দৃঢ় আদর্শে একজোট হয়, তবে তারা অত্যন্ত শক্তিশালী পরাশক্তিকেও একেবারে গোড়া থেকে নাড়িয়ে দিতে পারে। আজকের এই ব্যাখ্যার একেবারে শেষে এসে একটা গভীর প্রশ্ন কিন্তু মাথাছাড়া দিয়ে ওঠে। স্বাধীনতার প্রকৃত মূল্য আসলে কি? আর কিভাবে সাধারণ মানুষ অসম্ভব সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেও এমন এক অমর উত্তরাধিকার রেখে যেতে পারে? আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। আশা করি ইতিহাসের এই অকথিত বীরত্বগাথা নতুন করে ভাবনার খোরাক যোগাবে আর আমাদের অজানা ইতিহাস জানার কৌতূহল আরও বাড়িয়ে তুলবে।